প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আশিস কুমার পাল, সহকারী শিক্ষক গণিত, কারাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই অনলাইন ক্লাস দেখছো বা অনলাইন ক্লাস ফলো করতেছো। আমরা সবাই ক্লাস নিচ্ছি। আমাদের কারাপাড়া বালিকা বিদ্যালয়ে প্রত্যেকটা বিষয়ে অনলাইন ক্লাস হচ্ছে। তোমরা সবাই ঘরে বসে করোনার এই মহামারীতে অনলাইন ক্লাসগুলো দেখবা, তাতে আমাদের অনেক। আমি দশম শ্রেণীর গণিতের 16 অধ্যায়ের উপর গত দুটো ক্লাস নিছি আমি। তাতে আমরা 16.3-এর উপর দুটো ক্লাস নিয়েছিলাম। এবার সেই তার ধারাবাহিকতায় আমি দশম শ্রেণীর 16 অধ্যায়ের উপর এবার 16.4-এর উপর আজকের ক্লাসটা আমি নিব। তোমরা ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো এবং খাতা কলম নিয়ে সবাই বসো, তাহলে তোমরা অনেক কিছু এই ক্লাস থেকে জানতে পারো। যা এখন আমি 16.3-এর পরে তোমরা 4 আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়ে যে সূত্রগুলো আমরা সেগুলো একটু আগে লক্ষ্য করবো। প্রথমে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 16.4-এ আমাদের তিনটা বিষয় আছে। একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, একটা হচ্ছে ঘনক, আর একটা হচ্ছে গোলক বা সিলিন্ডার। আমরা প্রথমে দেখব যে আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু এর অঙ্ক করতে গেলে আমার কিছু সূত্র আছে। আগে আমরা সূত্র বিষয়ে পরিচিত হব, তারপরে আমরা সূত্র প্রয়োগ করে অঙ্ক করব। ঠিক আছে, আগে আমরা দেখবো যে সূত্রগুলো কিভাবে আসে। প্রথমে আমরা দেখবো আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু বলতে যা তিনটে বিষয় থাকবে। একটা হচ্ছে কি দৈর্ঘ্য, একটা প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা জানি ক্ষেত্রফল হয়। ক্ষেত্রফলের সাথে যখন উচ্চতা গুণ হবে তখন মনে করে এই রুমটা আমরা ভিতরে যে শূন্য জায়গাটা আছে এটাকে বলি আমরা আয়তন। এরকম মনে করো আমরা একটা আয়তাকার ঘনবস্তুর একটা সুন্দর উদাহরণ হিসেবে আমরা উপস্থাপন করতে পারি একটা ইটের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এই তিনটা জিনিস গুণ করলে তার কি পাওয়া যায়? আয়তন। আর যে কোনো আয়তাকার ঘনবস্তু 6টা তল থাকে। কয়টা তল থাকে? 6টা তল থাকে। আমরা একটা বই, এই বইটাকে আমরা একটা আয়তাকার ঘনবস্তু হিসেবে দেখতে পারি। এইটা হচ্ছে, দেখো, আমরা বলতে পারি এটা দৈর্ঘ্য, এইটা প্রস্থ, আর এইটা হচ্ছে উচ্চতা। এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় 6টা তল আছে। খেয়াল করে দেখবা, এই তলটাও যা হবে এই তলটাও তাই হবে, এই তলটা যা হবে এই পাশের তলটাও তাই হবে, আবার এই তলটা যা হবে এই তলটাও তাই হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু চিত্র দিয়েও বুঝি, দেখো আমরা যদি চিত্রটা আঁকি তাহলে এরকম আসবে আয়তাকার ঘনবস্তুর চিত্রটা। আমরা চিত্রটা খুব সহজে এইভাবে আঁকতে পারবো। সেম দুটো আয়তন বা এরকম, এই আঁকার পরে আমরা এই কোণাগুলো এরকম যোগ করে দেবো। দেখো, এটা একটা আয়তাকার ঘনবস্তু। আমরা যদি বলি এটার মনে করো দৈর্ঘ্য, আমরা এটাকে প্রস্থ হিসেবে নিতে পারি, আর এটাকে আমরা উচ্চতা হিসেবে নিতে পারি। এটাকে যদি আমরা এ, এটাকে বি, এটা যদি আমরা সি বলি, তাহলে দেখো আমরা এখানে এই আয়তাকার ঘনবস্তুর অঙ্ক করতে গেলে যে সূত্রগুলো আছে সূত্রগুলো একটু আগে আমরা দেখে নিই। প্রথমে লিখবো আয়তাকার ঘনবস্তু। প্রথমে হচ্ছে আয়তন। আয়তন বের করতে গেলে এই তিনটে গুণ করতে হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, অর্থাৎ কি এ বি সি। দ্বিতীয়টা হবে আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল। আমরা তলের ক্ষেত্রফল বলি, অনেক সময় সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বলি, কথাটা এক। এই তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, দেখো আমি যে কথা বলছিলাম, দেখলাম তোমার 6টা তল আছে। তা আমরা যদি এই তলটা খেয়াল করো, আমরা যদি এই তলটা নিই, এই উপরে এই তলটা, তাহলে এইটা দৈর্ঘ্য, এইটা প্রস্থ, গুণ করলে এই ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ বি, তাহলে এ ভাষাটা এ বি হবে।
এইভাবে এটা মনে করো দৈর্ঘ্য এ আমরা উচ্চতা যদি সি ধরি তাহলে এই ক্ষেত্রে হলো এসি, তাহলে এই কত এসি হবে, আর এই পাশে বিসি আর এটা বিসি। তার মানে আমরা যদি হিসাব করি তাহলে দুটো দুটো করে তল একই আছে, তাহলে সেই জন্য আমরা লিখব 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। ঠিক আছে, এরপর আছে পরেরটা আসবে তোমার কি আয়তাকার ঘনবস্তুর কর্ণ। একটা আয়তাকার ঘনবস্তুর তিনটা কর্ণ মানে চারটা কর্ণ থাকে। আমরা যদি কর্ণগুলো বুঝি তাহলে বুঝতে পারবো। দেখো এই বইটার আমরা ঠিক ধরবো এই কোণা থেকে এর নিচের কোণা চলে যাবে, এই নিচের কোণা, আবার এর উপরের কোণা থেকে এর নিচের কোণা, এইভাবে এই দুটো এই পাশে দুটো। অর্থাৎ আমরা এখানেও এরকম আমরা দেখতে পারি যে এই উপরের কোণা থেকে এই নিচের কোণা, আবার এই উপরের কোণা থেকে এই নিচের কোণা, এইভাবে আমাদের চারটা কর্ণ আছে এখানে। ঠিক আছে, তাহলে চারটা কর্ণের সূত্র বের করার সূত্র হচ্ছে এটা আমাদের √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এইটা হবে একক, এটা ক্ষেত্রফল আছে যেটা বর্গ একক, আর এটা হবে ঘন একক। তাহলে আমরা আয়তাকার ঘনবস্তু অঙ্ক করতে গেলে এই তিনটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে। এরপরে চলে যাবো আমরা পরেরটা। দেখো পরেরটা আমরা দেখবো কি ঘনক আর আয়তাকার ঘনবস্তু বিষয়টা প্রায় এক, শুধু পার্থক্য কোথায় তাই দেখো যে আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটে সাইড একই রকম থাকে, অর্থাৎ দৈর্ঘ্য উচ্চতা যদি সমান হতে হয় তাহলে প্রত্যেকটা পাশ আমাদের একটা বর্গ হতে হয়। কি হতে হবে? একটা বর্গ। তার মানে যদি বর্গ হয় প্রত্যেকটা পাশ তাহলে সেইটাকে আমরা বলতেছি ঘন, অর্থাৎ তার প্রত্যেকটা পাশকে আমরা বলি ধার, অর্থাৎ এরকম এই প্রত্যেকটা পাশকে বলি আমরা ধার, এর প্রত্যেককে বলি আমরা কি এ। আমরা যদি প্রত্যেকটা পাশ, অর্থাৎ আমরা একটা বাস্তব উদাহরণ দিতে পারি, যেমন একটা লুডুর ছক্কা, তার প্রত্যেকটা পাশ ব্যবহার সমান থাকে, এটা একটা ঘনক হিসেবে আমরা ধরতে পারি। ঠিক আছে, বাকি অনেক বাক্স দেখা যায় এরকম দৈর্ঘ্য উচ্চতা সমান আছে। তাহলে ঘন আয়তাকার ঘনবস্তু আর ঘনকের পার্থক্য হচ্ছে তিন রকম, কিন্তু এর প্রত্যেকটা দৈর্ঘ্য উচ্চতা তিনটেই একরকম হবে। এই জন্য এর পাশটাকে বলা হয় প্রত্যেকটা পাশকে আমরা ধার বলি। তাহলে এবার দেখো, তাহলে এর অঙ্ক করতে গেলে কিছু সূত্র আছে, আমরা সূত্রগুলো দেখো। ঘনকের আয়তন, দেখো ঘনকের আয়তনের সূত্র যখন আমরা লিখবো তখন কি হবে? তিনটেই একই, এই যে এ এটাও এ এটাও এ, তিনটে গুণ করলে কি হয়ে যায়? a কিউব ঘন একক। এরপরে চলে যাবে আমরা কি দেখো তো ঘনকের, এরপর দেখো ঘনকের তোমার তলের ক্ষেত্রফল বা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। তুমি খেয়াল করে দেখো এরকম 6টা তল আছে। এই যে তলটা, প্রথমে এই যে তলটা, এই তলটা হচ্ছে কি দৈর্ঘ্য এ প্রস্থ এ, তাহলে এই তলের ক্ষেত্রফল a স্কয়ার। তা এরকম 6টা তল আছে, তাহলে প্রত্যেকটা যদি a স্কয়ার হয় তাহলে 6টা স্কয়ার হবে। এই যে a আর a গুণ করলে a স্কয়ার, এটা একটা স্কয়ার, এটা একটা স্কয়ার, এই তিনটে আর সাথে 2 গুণ করলে মোট আমাদের এখানে 6টা তল আছে, 6a স্কয়ার এটা বর্গ একক। এরপরে চলে যাব তোমার কি ঘনকের কর্ণ। ঘনকের কর্ণে একই রকম, এরও 4টা কর্ণ আছে। তা প্রত্যেকটা কর্ণই দেখো আমরা এখানে আমাদের একটা স্কয়ার হবে। প্রত্যেকটা কর্ণে দেখো একটা স্কয়ার একটা স্কয়ার একটা স্কয়ার, তাহলে কয়টা স্কয়ার আছে? a স্কয়ার a স্কয়ার a স্কয়ার, তাহলে 3টা স্কয়ার, তার সাথে তাহলে কি হবে? √3a, কারণ হচ্ছে দেখো 3টা স্কয়ার, এই যে 3a স্কয়ার, এই স্কয়ারটা রুটটা দিয়ে সেই রুটের বাইরে যেতে পারে, সেজন্য আমরা লিখব √3 কি a। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখলাম যে তোমার আয়তাকার ঘনবস্তু এবং ঘনকের সূত্রগুলোকে খেয়াল করে দেখি আবারও। আয়তাকার ঘনবস্তু দেখো, আয়তাকার ঘনবস্তুর আয়তন a b c, আয়তাকার ঘনবস্তু তলের ক্ষেত্রফল 2 * ab + bc + ca বর্গ একক, আর কর্ণের দৈর্ঘ্য হবে √a² + b² + c², এই c² টা বললাম এখানে।
তাহলে তিনটের এটা আমরা এত একক। আর ঘনকের সূত্রগুলো আমরা দেখলাম কি একই জিনিস, শুধু হবে এখানে a কিউব, এখানে 6a² আর এখানে হবে 3a, এখানে করলাম একক। যা যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার, মিটার, মিটার বা সব। তাহলে আমরা দেখলাম আয়তকার ঘনবস্তু এবং ঘনকের সূত্রগুলো। এই সূত্রগুলো দিয়ে আমরা এই দুইটা বিষয়ের অঙ্কগুলো করতে পারবো। এরপর আমরা কি করব, এই জিনিসটা দেখো শিখেছে তোমার বেলন। দেখো বেলনটা কেমন দেখি, আমরা একটা চিত্র বেলন দেখো, আমরা যদি একটা চিত্র আঁকি, এখানে দেখো এটা একটা এরকম আকারটা ঠিক এরকম হবে, এই পাশে একটা বৃত্ত হবে, এই পাশে একটা বৃত্ত হবে। তবে এই বৃত্তটা যা হবে এই বৃত্তটা কোনো একই সেম বৃত্ত হতে হবে, ঠিক আছে। এর একটা কেন্দ্র আছে এই বৃত্তের, এই বৃত্তের একটা কেন্দ্র আছে, এই দুই কেন্দ্র যোগ করলে এটাকে আমরা মূলত বলি কি ব্যাসার্ধ। এটা হচ্ছে বেলনের ব্যাসার্ধ। আর এই যে দুই কেন্দ্র যোগ করলে যেটা, এটাকে আমরা বলি উচ্চতা। এটা হচ্ছে ব্যাসার্ধ, এই উচ্চতাকে বলি আমরা h, আর ব্যাসার্ধকে বলি r, ঠিক আছে। তাহলে এই বেলনের অঙ্ক করতে গেলে আমাদের এখন এরকম কিছু নিয়ম আছে, সূত্র আছে। যে সূত্রগুলো প্রথমে আসবে বেলনের আয়তন, বেলনের আয়তন। আসলে আয়তনের সূত্র যদি আমরা আসি, সূত্র আছে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি কি, আমরা একটু আগে দেখছিলাম যে ভূমির ক্ষেত্রফল, মনে করো দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে সাথে উচ্চতা গুণ করে দিলাম এই ঘরটার আয়তনফল। তা আমাদের এই বেলনের এই ভূমিটা হচ্ছে কি, এই যে এটা ভূমি হচ্ছে একটা বৃত্ত, তার বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে একটা, আমরা মূলত একটা বৃত্ত। আমরা জানি যে বৃত্তর এটা ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এর ক্ষেত্রফল আমরা জানি এর 16.3 আমরা কইলাম, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এই বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এর সাথে যখন তুমি উচ্চতা গুণ করে দেবা তখন চলে যাবে কিসে, তোমার আয়তন। এটা হবে তোমার ঘন একক, ঠিক আছে। দ্বিতীয় সূত্রটা যা শিখেছে তোমার আসবে বেলনের বক্রতলের ক্ষেত্রফল। দেখো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, ঠিক আছে। আসলে বক্রতল বলতে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে এই যে আমরা যদি এটাকে একটা বেলন কল্পনা করতে পারি, দেখো এই পাশে সেম বৃত্ত হতে হবে, এই বৃত্তটা আর এই বৃত্তটা সমান হতে হবে। তাহলে এই বক্রতল বলতে আমরা যেটুক বলতেছি যে সাদা অংশটুকের সাথে মুখের এই কালো অংশটুকু আমরা যদি খুলে ফেলি, তাহলে মূলত এই জায়গাতে তাও খুললেও হয় না, এই জায়গা থেকেই হোক এই পুরোটা, এই যে বাঁকানো চারিপাশে অংশ, এই পাশে একটা বৃত্ত আছে, এই পাশে একটা বৃত্ত আছে, এই দুই বৃত্তের ক্ষেত্রফল বাদ যাবে, শুধু চারিপাশে বাঁকানো যে ক্ষেত্রফলটা এটাকে বলা হয় বক্রতল ক্ষেত্রফল। এখন এটা আমরা দেখি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, ঠিক আছে। আর একটা আছে তোমার বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল।
সমগ্র তলের ক্ষেত্রফল। মানে এই বক্রতল তো থাকবে, এর পাশে এই পাশে যে বৃত্ত, এই পাশে বৃত্ত, তার বৃত্তের ক্ষেত্রফল তো আমরা ব্যাসার্ধ r ধরেছি পাই r স্কয়ার, এটা পাই r স্কয়ার, আর সাথে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r h। এইটা যোগ করে দিলে আমরা পাবো বক্রতলের ক্ষেত্রফল। তাতে সূত্র আসবে 2 পাই r * h প্লাস r। এটাও বর্গ একক হবে, এটাও বর্গ একক। আসলে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা যে 2 পাই r h কিভাবে আসে এটাকেও আমরা দেখতে পারি। কিভাবে দেখো, আমরা এই বিষয়টা একটু দেখি। আমরা যদি মনে করো এই যে একটা বৃত্ত, এখন এই বৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি 2 পাই r। আমরা যদি এইটাকে এরকম খুলে দিই, তাহলে আমরা এই রেখাটা মনে করো এতটুকু করতে পারি। তার মানে এইটা আমরা 2 পাই r, আর এর সাথে যখন উচ্চতা গুণ হয়ে যাবে এরকম উচ্চতা, এখানেও করলাম, এটা এই রেখাটা এই রেখা এই বৃত্তটা আমরা এইভাবে যদি করি তাহলে অনেকটা ছোট হয়ে যাবে। আমরা পুরো পরিধিটাকে মনে করতেছি এই ব্যাসার্ধ যদি r হয় তাহলে এর পরিধি হচ্ছে 2 পাই r। আমরা একটা রেখা দিয়ে সেটাকে আমরা সোজা দিয়ে দিলাম, তাহলে এর সাথে যখন আমরা উচ্চতা গুণ করব, দেখো এই জিনিসটা একটা আয়তাকার হয়ে যায়। সেজন্যই এই যে দৈর্ঘ্য আর এই প্রস্থ উচ্চতা গুণ করলে কি হয়ে যায়, এই জায়গাটা ক্ষেত্রফল। তার মানে সেটাকে বলি আমরা বক্রতলের ক্ষেত্রফল। এটাকে আমরা ওই যে 2 পাই r এর সাথে h গুণ করলে কি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেইভাবে 2 পাই r h আসে। আর তার সাথে দুটো বৃত্তের ক্ষেত্রফল গুণ করলে সমতলের ক্ষেত্রফল চলে আসে। তাহলে দেখো আমরা এখানে তিনটা বিষয় আছে আমাদের এখানে, এই তিনটা বিষয়ের সূত্রগুলো আমরা দেখলাম, এবং এই সূত্র করে করে এবার আমরা কিছু সমস্যা সমাধান করব। প্রথমে দেখো আমরা একটা অঙ্ক লিখি। একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এর আয়তন সমগ্র তলের ক্ষেত্রফল ও কর্ণ নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে করব, দেখো প্রথমে আমরা দেখো আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য আমরা এই দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, আয়তাকার ঘনবস্তুর প্রস্থ এটা আমরা b সমান 20 সেন্টিমিটার, আর আয়তাকার ঘনবস্তুর উচ্চতা c সমান 15 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা বের করব আয়তাকার ঘনবস্তুর আয়তন। দেখো আয়তনের আমাদের সূত্র ছিল কি মনে আছে, আমরা কি লিখছিলাম যে a b c।
এখন এর মান হচ্ছে 25, বসা দাও। বির মান হচ্ছে 20 আর সির মান হচ্ছে 15। ঠিক আছে, তাহলে কত হবে? এত ঘন সেন্টিমিটার। এখন এই তিনটাকে আমরা গুণ করে বসা দেব। এ বি সি আমাদের গুণ করে আসে দাঁড়াবে হচ্ছে 7500। তাহলে কত হবে? 7500। এটা ক্যালকুলেটর গুণ করে দেওয়া, এত ঘন সেন্টিমিটার গেল। এরপর দেখো কি আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল। তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র ছিল হচ্ছে তোমার কি মনে আছে? 2 * AB + BC + CA। তাহলে দেখো এবার 2 গুণ এর মানটা বসা দাও। এর মান হচ্ছে 25 গুণ 20, বির মান বসা দাও 20 গুণ আর সির মান বসাও কত? 15 যোগ 15 গুণ 25। তাহলে এত কি হবে? বর্গ সেমি। এটা ক্যালকুলেটর করবে, একবারে ক্যালকুলেটর করে তুমি অ্যানসারটা এখানে বসা দেবা। ক্যালকুলেটর করে আমরা পাবো হচ্ছে 32350 2350 এত বর্গ সেমি। আর একটা দেখো আমরা কি আছে আয়তাকার ঘনবস্তুর কর্ণ। দেখো কর্ণ বের করার সূত্র জানি কি আমরা? √a² + b² + c²। দেখো আমরা এতে বসাই দিই। তাহলে √a এর মানটা হচ্ছে কি? 25 তার স্কয়ার যোগ 20 তার স্কয়ার যোগ 15 তার স্কয়ার। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই প্রত্যেকটা স্কয়ার করতে পারবো। কত? 25 এর বর্গ করবা 625 যোগ 20 এর বর্গ করবা 400 আর 15 বর্গ করে দেখো কত হয়? 225। তাহলে এত রুট দিয়ে দাও। হ্যাঁ, এত আমাদের এককটা হবে কলাম সেন্টিমিটার। এবার করে আমরা এখানে সবকটা যোগ করব, যোগ করে রুট দিয়ে বসা দেব। তাতে যে আমরা অ্যানসার পাবো 35.36। কত পাবো? 35.36 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা খুব সহজে কোনো অঙ্কটা করতে পারি যদি আমরা সূত্র কয়টা মাথায় রাখতে পারি। যাও তোমরা এইভাবে এর পরবর্তীতে আমাদের অনুশীলনে অনেক অঙ্ক আছে। এই অঙ্কগুলো, এই সূত্রগুলো প্রয়োগ করে করে তোমরা নিজেরা আগে সূত্রগুলো মুখস্থ করবে, তারপর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। যাক, তোমরা এটা লক্ষ্য করো এবং সামনের ক্লাসে আমি এই সূত্রগুলো প্রয়োগ করে আরও অনেকগুলো সমাধান আমরা করার চেষ্টা করব। তোমরা সেগুলো সেদিন খেয়াল করবা এবং এর ভিতর তোমরা সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলবা, তাহলে তুমি অনেক কিছুই করতে পারবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকে এখানে শেষ করছি।